নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। আগুন নিভেছে, কিন্তু ফুলকি ওড়ার সম্ভাবনাটুকুও নজরে রেখেছে রাজ্য সরকার। আর তাই রাজ্যের শান্তি শৃঙ্খলার স্বার্থে রাজ্যপালকে মালদা ও মুর্শিদাবাদে না যেতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে দেশে মোদী সরকারের রাজ্যপালেরা বিধানসভায় পাশ হওয়া বিল রাজভবনে আটকে রাখে দিনের পর দিন, নির্দোষ অবিজেপি শাসিত সরকারকে মানুষের সমালোচনার মুখে ফেলে মজা দেখে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ নিয়ে সিভি আনন্দ বোস মাথা ঘামাবেন এ আশা না করাই ভালো ছিল। আর তাই মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও মালদায় রাজ্যপাল, যদিও সেখান থেকে মুর্শিদাবাদ যাবেন কিনা এখনো ঠিক নেই। ওয়াকফ নিয়ে অশান্ত পরিস্থিতির মাঝেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে উপেক্ষা করে সাংবিধানিক প্রধানের সফর। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে ঘরছাড়াদের আশ্রয় শিবিরে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের আপত্তি উপেক্ষা করে রাজ্যপাল পৌঁছেছেন মালদায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অনুরোধ করেছিলেন এই মুহূর্তে সফর না করতে, কিন্তু সেসব তোয়াক্কা না করে রাজ্যপাল পৌঁছে গিয়েছেন অশান্ত জেলা সফরে। রাজভবন সূত্রে খবর, শনিবার মালদা থেকে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকাগুলিতে যেতে পারেন তিনি। সফরের মাধ্যম হিসেবে বেছে নেন ট্রেন। মাঝপথে যাত্রীদের সঙ্গে কথা, মানুষের অভিজ্ঞতা শোনা। রাজভবনের দাবি এটি সম্পূর্ণ মানবিক এবং সংবেদনশীল সফর, কিন্তু প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহল বলছে এটি এক প্রকার প্রশাসনিক শালীনতার সীমা লঙ্ঘন। প্রশ্ন উঠছে, রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ উপেক্ষা করে সাংবিধানিক প্রধানের এই পদক্ষেপ কি গণতান্ত্রিক সৌজন্যের পরিপন্থী? ওয়াকফ সম্পত্তি ঘিরে ছড়িয়ে পড়া হিংসাত্মক ঘটনার রেশ এখনো কাটেনি। ক্ষোভ, আতঙ্ক আর অভিযোগের আবহে সেখানে পৌঁছে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। মুর্শিদাবাদে অশান্তির জেরে বাড়ি ছেড়ে অনেকেই পাশের জেলা মালদায় আশ্রয় নিয়েছেন। ঘরছাড়াদের একাংশ আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে। শুক্রবার দুপুরে সেই আশ্রয় শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শুনেছেন নির্যাতিতদের কথা। পাশাপাশি বেতবোনা, দাসপাড়া, ঘোষপাড়া, জাফরাবাদ সহ বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। একই সঙ্গে রাজ্যে এসেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। মালদায় গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেছেন পরিস্থিতি, কথা বলেছেন আক্রান্ত এবং ঘরছাড়া মহিলাদের সঙ্গে। এই কথা বলার উপর নির্ভর করেই তৈরি করা হবে রিপোর্ট, যা কেন্দ্রীয় সরকারকে দেবেন তারা। महिलाएं हैं, बच्चे हैं, उन सभी को मैं मिली हूँ। उनके साथ क्या बीती है इसके बारे में उन्होंने अभी मुझे बताया है, अवगत किया है। हम उनके साथ बात भी कर रहे हैं, पर मैं इतना एक ही बात कहूँगी कि जो वो बात कह रही है, ये बात बहुत कल्पना के बाहर से है। इन महिलाओं को बहुत तकलीफ हुई है। সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও কার্যত তাকে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করার নির্দেশ দেয় গণতান্ত্রিক প্রথা। সেই সৌজন্যবোধ যখন উপেক্ষিত হয়, তখন রাজ্যপালের সফরের উদ্দেশ্য কতটা মানবিক আর কতটা রাজনৈতিক তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পায় নিন্দুকেরা। কলকাতা টিভি। যে কোনো সরকারকেই সমালোচনার জায়গা থাকে, সেই সঙ্গে জায়গা থাকে প্রশংসা করারও। ওয়াকফ আইন আর এসএসসি নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ছিঁড়ে খাচ্ছে বিরোধীরা, ঠিক সেই সময় প্রায় নিঃশব্দেই উন্নয়নের দিকে আরো এক পা এগোলো পশ্চিমবঙ্গ। মমতা আসলে বার্তা দিতে চাইলেন তিনি উন্নয়নের রাস্তা দিয়ে, কাজ দিয়ে বিরোধীদের মোকাবিলা করবেন। মেদিনীপুরের শালবনীতে একসময় যেখানে ইস্পাত শিল্প থেমে গিয়েছিল, সেই জমিতেই শুরু হচ্ছে নতুন স্বপ্নের পথ চলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জিন্দালের 16,000 কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্প, 2টি 800 মেগাওয়াটের ইউনিট, কর্মসংস্থান, পরিকাঠামো আর উন্নয়নের আশায় এখন মুখিয়ে শালবনীর মানুষ, যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন এই দিনটার জন্য। শিল্প হারানো শালবনীতে আবার বাঁচতে চলেছে উন্নয়নের সানাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 16,000 কোটি টাকার জিন্দাল তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করতে 21শে এপ্রিল শালবনী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2008 সালে সজ্জন জিন্দালের ইস্পাত কারখানার স্বপ্ন থমকে গিয়েছিল শিলান্যাসে আসা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে ল্যান্ডমাইন ব্লাস্টের বিভীষিকায়। তবুও থেমে থাকেনি রাজ্য সরকার। বছর কুড়ি পেরিয়ে আজ সেই জমিতেই ফের জেগে উঠছে নতুন স্বপ্ন। এইবার তাপবিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে সেই পতিত জমিতেই তৈরি হবে 800 মেগাওয়াট করে দুটি শক্তিশালী তাপবিদ্যুৎ কেন্দ্র, যা নতুন কর্মসংস্থানের সম্ভাবনা ও উন্নয়নের বার্তা নিয়ে আসছে জঙ্গলমহলে। জমিদাতাদের চোখে মুখে এখন উচ্ছ্বাস। অনেক দিনের পরে, অনেক চেষ্টার পরে আমরা একটা আশা পেয়েছি। মুখ্যমন্ত্রী নিজে যখন শিলান্যাস করছেন, উনি কথা দিয়ে কথা রাখেন, আমরা এটাই জানি বা আমাদের কাছে একটা প্রমাণ আছে। আমরা চেয়েছিলাম ছোট্ট একটা কারখানা হলো হোক, উনি সেটা করেছেন। সেই হিসাবে আমরা চাইছি উনি যখন করছেন এবং সজ্জন জিন্দাল নিজে ঘোষণা করেছেন আমি বিদ্যুৎ কারখানা গড়ব। স্থানীয়দের মুখে আশার সুর। অনেকটাই আশার আলো দেখছি আমরা। যদি পাওয়ার প্ল্যান্টটা হয় তাহলে এলাকার অনেক বেকার যুবক যারা এখনও কাজ পায়নি তারা কাজ পাবে। অনেকটাই এলাকার সমস্যার সমাধান হবে। সিমেন্টের প্ল্যান্ট এখানে হয়েছে, এলাকার মানুষজন কিছু সংখ্যক কাজকর্ম পেয়েছে। আর আগামীতে যে পাওয়ার প্ল্যান্ট আসতে চলেছে, দিদি ঘোষণা যখন করেছেন, আমাদের বিশ্বাস উনি এটা রূপায়িত করবেন। আর এলাকার মানুষ এখান থেকে খুবই উপকৃত হবে, এলাকার লোকজনও কাজকর্ম পাবে। 2016 সালে সিমেন্ট কারখানার শিলান্যাস, 2018তে তার উৎপাদন শুরু। তারপর রং তৈরির কারখানা। জেএসডব্লিউর সিমেন্ট কারখানার পরিধি ইতিমধ্যেই বেড়েছে। এবার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে শালবনী শুধু মানচিত্রেই নয়, অর্থনীতিতেও জায়গা করে নেবে। ওয়াকফ ইস্যু, চাকরিহারা শিক্ষকদের আন্দোলন, একটার পর একটা চাপে যখন রাজ্য সরকারকে বিদ্ধ করছে বিরোধীরা, তখনও উন্নয়ন থেমে থাকেনি। বাংলায় শিল্প নেই, প্রতি বছর বিজনেস সামিট শুধু ভাঁওতা, এই অভিযোগও বছর বছর ফিরে আসে। কিন্তু এ সবের জবাব মুখ্যমন্ত্রী দিলেন কাজের মাধ্যমে, কথায় নয়, কলমে নয়, বাস্তবে। প্রসূন মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্যে বিজেপি কি করবে? এক তো তাদের শুদ্ধ শাকাহারী কর্মসূচির সঙ্গে মাছে ভাতে বাঙালির পটে না, আর তার থেকেও বড় কথা, নিজেদের ভেতরেই যদি এত কোন্দল, তবে মানুষের সমস্যা নিয়ে বিজেপি মাথা ঘামাবে কখন? ফল দাঁড়িয়েছে, বিজেপিকে নিয়ে শাসক দলেরও বিশেষ মাথা ঘামাতে হয় না। আর কেনই বা তৃণমূল পরিশ্রম করবে? রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার ঝামেলাই তো থামতে চাইছে না। একজনের কর্মসূচিতে আরেকজনকে পাওয়া যায় না। কে কাকে টেক্কা দেবে, এই হচ্ছে একমাত্র ইস্যু। বলছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা। সম্প্রতি সেই ইঁদুর দৌড়ে বিরোধী দলনেতাকে টেক্কা রাজ্য সভাপতির। একটা পদক্ষেপ, আর তাতেই প্রচারের আলো কেড়ে নিলেন আপাত শান্ত সুকান্ত মজুমদার। অকথা কুকথা নয়, মামলা মোকদ্দমাও নয়, শান্তির পথেই নিজের জায়গাটা আরো খানিক মজবুত করে নিলেন বালুরঘাটের সাংসদ। আর তাতেই বিরোধী দলনেতার ডাকা হিন্দু শহীদ দিবসের মেজাজ যেন ফিকে হয়ে গেল। ঘরছাড়াদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদারের মাটিতে বসে প্রতিবাদেই বিরোধী দলনেতা খোকাবাবুর কর্মসূচি ঝিমিয়ে পড়ে। একেবারে ঝড় তুলে দিলেন। বিরোধী দলনেতার হিন্দু শহীদ দিবস মাঠে মারা গেল। প্রচারের সব আলো কেড়ে নিলেন সুকান্ত মজুমদার। কাউকে বুঝতে দেননি সুকান্ত। নীরবে ভোর 5টায় গাড়ি পাঠিয়ে তুলে আনেন মুর্শিদাবাদের ঘরছাড়াদের। তাদের নিয়ে সাংবাদিক বৈঠকও করেন। তারপর সোজা ভবানী ভবনে চলে যান। সঙ্গে ঘরছাড়া আর গুটি কয়েক বিজেপি নেতা। ডিজের সঙ্গে দেখা করার সময় চেয়ে বসে পড়েন মাটিতে। সারা দেশের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। কেন্দ্রমন্ত্রী রাস্তায় বসে, পাশে ঘরছাড়ারা। দাবি, ডিজিকে দেখা করতে হবে। প্রচারের সব আলো এসে পড়ে সুকান্ত মজুমদারের উপর। হারিয়ে যায় শুভেন্দু অধিকারীর ডাকা হিন্দু শহীদ দিবস। সুকান্তকে এইভাবে মাটিতে বসে থাকতে দেখে বিচলিত হন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতির কাছে। শুরু হয় ফোনাফুনি। কথা শুরু হয় কেন্দ্রের আমলাদের সঙ্গে রাজ্যের আমলাদের। 2 ঘন্টা 22 মিনিট এইভাবেই চলে। কার্যত বিজেপির কোনো নেতাকে তখনও দেখা যায়নি সুকান্তর পাশে। তাপস রায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন, তাই তারাই রয়ে গেলেন ধর্নায়। প্রশ্ন ওঠে, একজন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি রাস্তায় বসে, অন্য নেতারা কোথায়?
সুকান্ত মজুমদারের এই ভূমিকায় খুশি হন স্বয়ং প্রধানমন্ত্রী এবং বিচলিত হয়ে ওঠেন। শেষে কেন্দ্রীয় আমলাদের চাপে পড়ে ডিজি আসেন ভবানী ভবনে। ঘর ছাড়াদের নিয়ে বৈঠকে বসেন সুকান্ত মজুমদার। তার মতে এটা বিরাট রাজনৈতিক জয়। এটা আমাদের আজকে আন্দোলনের জয় এবং আমাদের এদেরকে আমি প্রণাম করব, আমার মা বোনেদের। এদের যে টেনাসিটি, এরা যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর 5টার সময় রওনা হয়ে 12 ঘন্টার উপরে হয়ে গেছে, 14 ঘন্টা তারা এখানে 2.5 ঘন্টা বসে থাকার পরে বলেছিলেন না কথা বলে যাব না, এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না। আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না। আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে জেলার যারা এসেছেন, তাদের প্রত্যেকের এই টেনাসিটির জন্য, লড়াইয়ের জন্য এটা বিজেপির মোরাল ভিক্টরি। মাঠে ময়দানে অনেক বেশি ঘোরেন শুভেন্দু অধিকারী। শাসক দলকে আঘাত করতে মামলা মোকদ্দমাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের মানুষের সঙ্গে মিশে রাজনীতি করার নিদানকে মান্যতা দিয়ে স্পটলাইট কেড়ে নেন সুকান্ত মজুমদার। খুশি হন ঘর ছাড়ারা। তারা আরও একটি আশার আলো দেখেছে যখন সুকান্ত তাদের নিয়ে রাজভবনে যায়। সবকিছুর মধ্যে যেন এক নেতার আচমকা কর্মসূচি ম্লান করে দিল হিন্দু শহীদ দিবসকে। আর এতে কেন্দ্রীয় নেতৃত্বের রিপোর্ট কার্ডে নিজের নম্বর যে বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি, তা কিন্তু তার হাসিতেই প্রমাণ। কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। আমরা সেই বিরতির যে কথা আপনাদের বলছিলাম, বিরতিতে না গিয়ে আমরা এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাবো সে খবর বাংলাদেশের খবর। ভারত ও বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের খবর। মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক কি চায়? ঘোলা জলে মাছ ধরতে, যেন তেন প্রকারেণ বাংলাদেশের নতুন মসিহার ভূমিকা নিতে? তা যদি না হয়, ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে অকারণ বাংলাদেশের মাথা ঘামানোর কি আছে? গত বুধবার ওয়াকাফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশে যে হিংসা ছড়িয়েছিল, তার পেছনে বাংলাদেশিদের হাত থাকতে পারে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোনোভাবেই এ নিয়ে কোনো সরকারি বিবৃতি ছিল না, কিন্তু থেমে থাকেনি বাংলাদেশ। তড়িঘড়ি করে বিবৃতি দিয়েছে ভারতের সংখ্যালঘুদের নিয়ে। পাল্টা তার কড়া জবাব এলো নয়াদিল্লি থেকে। ওয়াকফ আইন নিয়ে গোটা দেশেই তুমুল শোরগোল। সুপ্রিম কোর্টে একের পর এক মামলা, প্রতিবাদ, বিক্ষোভ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদার কিছু জায়গায় সেই বিক্ষোভ জ্বালিয়েছে হিংসার আগুন। রাজ্য সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে, তার পাশে থেকেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই নিয়েই গত বুধবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই হিংসার পিছনে বাংলাদেশিদের হাত থাকতে পারে। কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না। इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है। क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? গোয়েন্দা রিপোর্টেও আছে মুর্শিদাবাদ এবং মালদার হিংসার পিছনে বহিরাগতদের মদতের কথা। যদিও সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার কেউই এই হিংসার জন্য বাংলাদেশকে দায়ী করে কোনো বিবৃতি জারি করেনি। তা সত্ত্বেও চুপ থাকেনি ইউনূস প্রশাসন। ইউনূস সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতিতে বলা হয়, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। একই সঙ্গে মুসলিমদের ওপর হামলারও তীব্র নিন্দা জানাই। এইসব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই হচ্ছে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানাচ্ছি। বাংলাদেশের এই অহেতুক উদ্বেগ নিয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে নয়াদিল্লির তরফে। বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে অকারণ নাক না গলিয়ে নিজেদের দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আগে ভাবুক বাংলাদেশ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন নিয়ে ভারত উদ্বিগ্ন। এর সঙ্গে তুলনা টানার চেষ্টা ছলনা ছাড়া আর কিছুই নয়। ওখানে জঘন্য অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে।
অযৌক্তিক মন্তব্য করার আগে বাংলাদেশের উচিত নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের মন্তব্যে নয়াদিল্লির সাফ বক্তব্য, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার চেষ্টা চলছে। কলকাতা টিভি। কোনো বাঙালি ভুলতে পারবে না সেই অন্ধকার সময়, যখন আজকের বাংলাদেশ আর সেই সময়ের পূর্ব পাকিস্তানের দিনরাত ভরে উঠেছিল অসহায় মানুষের আর্তচিৎকারে। রাজাকারদের বেয়নেটে ছিন্ন ভিন্ন শরীর পড়েছিল রাস্তাঘাটে, ঘর থেকে টেনে বের করা হয়েছিল মেয়েদের। পাকিস্তানি সেনার ভারী বুটের নিচে চাপা পড়েছিল স্বাধীনতার স্বপ্ন। মুক্তিযোদ্ধার বন্দুক শেষ পর্যন্ত ছিনিয়ে এনেছিল বাংলাদেশের স্বাধীনতার নতুন ভোর। জয় বাংলা স্লোগানে ভরে গিয়েছিল আকাশ। এতদিন পর 1971 সালের সেই গণহত্যার জন্য পাকিস্তানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ। আর শুধু তাই নয়, সেই সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় 53,000 কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। হাবুডুবু আওয়ামী লীগের নৌকা, অস্তমিত শেখ হাসিনার সরকারও। উদার ও ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক বাংলাদেশে এখন কট্টর ইসলামপন্থীদের বারবারন্ত। ভারতের সঙ্গে বন্ধুত্বের কারণে হাসিনার 1.5 দশকের সময়কালে যে পাকিস্তান একরকম রাখত ছিল বাংলাদেশে, এখন তাদেরই সঙ্গে গলাগলি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের। সেই সূত্রেই 1.5 দশক পরে বিদেশ সচিব পর্যায়ে বৈঠকে নতুন করে সম্পর্ক ঝালাইয়ের পথে ভারত ও পাকিস্তান। ঘটনাচক্রে 1971-এর 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল মুজিবনগরের আমবাগানে। তার উল্টো পথে হেঁটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আঁটোসাঁটো করতে সেই 17 এপ্রিলকে বেছে নেয় ইউনূস সরকার। প্রথমে বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিন, পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন পাক বিদেশ সচিব আমনা বালুচ। বাংলাদেশ বিদেশ দপ্তর সূত্রে দাবি, তারা স্বাধীনতা পূর্বে বকেয়া বাবদ $432 কোটি ফেরত চেয়েছে। একই সঙ্গে 1971-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের গায়ে যে গণহত্যা কালি লেগে রয়েছে, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে শাহবাজ শরীফের সরকারকে। সেই কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। দিন কয়েক আগেই তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে ভারতের কোনো বন্দর বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় ফরমানে বাণিজ্য চালু রাখতে অনেকটাই বাড়তি টাকা গুনতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের সঙ্গে মাখামাখি ভালো চোখে দেখছে না আমেরিকা ও বহির্বিশ্বের দেশগুলো। সংখ্যালঘু অত্যাচার নিয়ে আন্তর্জাতিক স্তরে একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সুপ্রিম কোর্টে 6 মাসের জন্য 52তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি বি.আর. গাভাই। ইতিমধ্যেই বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম প্রস্তাব হিসেবে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠিয়েছেন। কেন্দ্রীয় আইন মন্ত্রক ও রাষ্ট্রপতির অনুমোদন পেলেই 14ই মে তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর গ্রহণ করতে চলেছেন। সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি বি.আর. গাভাই। 1960 সালে 24 নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে দলিত পরিবারে জন্ম। বিচারপতি বি.আর. গাভাই নাগপুরে আইনি পড়াশোনা করেন। 1985 সালে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে আইনি পেশা শুরু করেন। 2000 সালে মহারাষ্ট্র সরকারের সহকারী গভর্নমেন্ট প্লিডার হিসেবে নিযুক্ত হন। 2003 সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এবারে বিচারপতি বি.আর. গাভাই আর থেমে থাকেনি। মে 2019 সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ। 14 মে 2025 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন। দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন। বিচারপতি বি.আর. গাভাই বহু ঐতিহাসিক রায় দিয়েছেন। উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডে মামলা, 50% অধিক মহারাষ্ট্র সংরক্ষণ সিদ্ধান্ত মামলার আবেদন খারিজ করে দিয়েছিলেন। মন্তব্য ছিল, সামাজিক ন্যায় ও মৌলিক অধিকারের প্রয়োজন, কিন্তু সেটি সাংবিধানিক সীমা থাকতে হবে। মার্চ 2015 অনলাইনের বাক স্বাধীনতা। ফেব্রুয়ারি 2017 3 তালাক। অগস্ট 2017 পেগাসাস মামলায় বিশেষজ্ঞ কমিটি গঠন। মন্তব্য, গোপনীয়তা মৌলিক অধিকার। সেপ্টেম্বর 2018 শবরীমেলায় মহিলাদের প্রবেশ। সেপ্টেম্বর 2018 সমকামিতা বৈধ। জানুয়ারি 2023 নোটবন্দি সাংবিধানিক বৈধতা। ডিসেম্বর 2023 জম্মু কাশ্মীরে 370 ধারা। ফেব্রুয়ারি 2024 নির্বাচনী বন্ড মামলা। বিচার ব্যবস্থায় বিচারপতি বি.আর. গাভাইয়ের বিচারের কৌশল বহু আইনজীবীকে সমৃদ্ধ করেছে। কলকাতা টিভি।
একটা ছোট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এরকমটা এদেশে প্রায়শই দেখা গেছে যে রাজনৈতিক দল নয়, সরকারও নয়, পরিত্রাতার ভূমিকায় সুপ্রিম কোর্ট। কিন্তু তাতে কি গণতন্ত্র কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতির ঘরে বাইরে। সম্প্রতি তামিলনাড়ু সরকার ও রাজ্যপাল RN রবির সংঘাত নিয়ে এই বিতর্কের সূত্রপাত। তামিলনাড়ুর শাসক DMK দলের বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল রাজভবনে আটকে রেখেছিলেন রাজ্যপাল, আর তারপর পাঠিয়ে দিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে এভাবে কোনো বিলই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। আর সেই নিয়েই রণাঙ্গনে সুপ্রিম কোর্ট বনাম রাষ্ট্রপতি ভবন। শুরু হয়েছে ছায়াযুদ্ধ। গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বোচ্চ ন্যায়ালয় রাষ্ট্রপ্রধানকে নির্দেশ দিতে পারে কিনা তাই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তামিলনাড়ু বিধানসভার পাশ হওয়া বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তরে দীর্ঘদিন আটকে থাকা নিয়ে আপত্তি জানিয়ে নির্দিষ্ট সময়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তা নিয়েই সুপ্রিম কোর্টের এখতিয়ার সম্পর্কে প্রশ্ন তুলে বিতর্কের সূচনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজভবনের সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচিত সরকারের মধ্যে সংঘাত স্বাধীন ভারতে নতুন নয়, কিন্তু নরেন্দ্র মোদী জমানায় রাজভবনের সঙ্গে অবিজেপি শাসিত রাজ্যের সংঘাত পুরোদস্তুর রাজনৈতিক দ্বৈরথের চেহারা নিয়েছে। তামিলনাড়ু DMK সরকারের বিধানসভায় পাশ হওয়া 10টি বিল রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়। রাজ্যপাল RN রবি তার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠান। মাসের পর মাস বিল আটকে থাকায় তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ তার প্রেক্ষিতে নির্দেশ দেন নির্দিষ্ট সময়ের মধ্যে বিল ছেড়ে দিতে নির্দেশ দেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে। সংবিধানের 142 নম্বর ধারা অনুসারে সর্বোচ্চ আদালত ওই নির্দেশ দেয়। রাজভবনে বিল আটকে রেখে অবিজেপি শাসিত রাজ্যের প্রশাসনকে বেকায়দায় ফেলার যে কৌশল মোদী জমানায় প্রকট, সুপ্রিম কোর্টের রায় বস্তুত তাকেই খারিজ করে দিয়েছে। তবে বিজেপি নীরব থাকলেও সামগ্রিক বিচার ব্যবস্থার সমালোচনায় সরব হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার দাবি, সংবিধানের 142 নম্বর ধারা সুপ্রিম কোর্টকে যে বিশেষ ক্ষমতা দিয়েছে তা আজ গণতান্ত্রিক শক্তি ধ্বংসে পারমাণবিক ক্ষেপণাস্ত্রে পর্যবসিত হয়েছে। রাজ্যপালের পাঠানো বিল রাষ্ট্রপতি কতদিনের মধ্যে ফেরত পাঠাবেন সে বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তা রাষ্ট্রপতি ভবনের সাংবিধানিক ভূমিকাকে খর্ব করার শামিল বলে গণ্য হবে। উপরাষ্ট্রপতির মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। DMK রাজ্যসভার সদস্য তিরুচি শিবার মতে, জগদীপ ধনখড় যেভাবে সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করেছেন তা অনৈতিক। সুপ্রিম কোর্ট কখনো গণতান্ত্রিক শক্তি ধ্বংসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে পারে না। উপরাষ্ট্রপতির মুখে কথা মানায় না। DMK পরে ইন্ডিয়ার প্রধান শরিক কংগ্রেসও ধনখড়ের বিরুদ্ধে সুর চড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। কংগ্রেসের রাজ্যসভার সদস্য অভিষেক মনু সিংভির মতে, যে 142 নম্বর ধারার সমালোচনা করেছেন উপরাষ্ট্রপতি তা বাবা সাহেব আম্বেদকর প্রণয়ন করেছিলেন, যার দৌলতে সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। সংবিধানের 142 নম্বর ধারা সর্বোচ্চ আদালতের উপরে আস্থার প্রকাশ। একে লঘু করা অনৈতিক। এই রাজনৈতিক তরজার মধ্যেই রাষ্ট্রপতির পাশাপাশি সংসদ তথা মন্ত্রিসভার সীমারেখা নির্ধারণ নিয়েও বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। কলকাতা টিভি। বিজেপি গোটা দুনিয়ার মধ্যে সবথেকে বড় দল, এমন রটনা বিজেপি নিজেরই। কিন্তু যা রটে তার কিছুটা কি ঘটে? তা যদি না হয়, এরকম প্রশ্ন উঠছে কেন যে আঞ্চলিক দলগুলো বিজেপিকে ভয় পেতে শুরু করেছে? তামিলনাড়ুতে গিয়ে অমিত শাহই বৈঠক করে ঘোষণা করেছিলেন AIADMK-র সঙ্গে বিজেপির জোটের কথা। তামিলনাড়ু বিধানসভার ভোট 2026-এ পশ্চিমবঙ্গের সঙ্গেই হওয়ার কথা। কিন্তু দুদিন না যেতেই AIADMK-র সাধারণ সম্পাদক EK পালানিস্বামী তিনি ঘোষণা করলেন, যদি AIADMK বিজেপি জোট ক্ষমতায় আসেও তাহলেও কোনো কোয়ালিশন গভর্নমেন্ট হবে না। কেন এমন অদ্ভুত ঘোষণা, তা নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক মহল ব্যাখ্যা খুঁজতে ব্যস্ত। বিজেপির সঙ্গে জোট হলেও কোয়ালিশন সরকার নয়। AIADMK-র ঘোষণায় তামিলনাড়ু রাজনীতিতে জল্পনা।
এমন একটা নাইবো কিন্তু চুল ভেজাবো না জাতীয় গল্পকে পালানিস্বামী দলের নেতারাই আড়ালে অবাস্তব বিভ্রান্তিকর বলতে শুরু করেছেন। তাতে পালানিস্বামী চেন্নাইয়ের সাংবাদিক সম্মেলন করে যুক্তি দিয়েছেন। অমিত শাহ তো বলেছেন জোট বেঁধে লড়ার কথা, তার মানে জোট সরকারের সম্মতি নয়। যদিও এমন মন করা যুক্তি দিয়ে পালানিস্বামী সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি। এটা ঠিক, তামিলনাড়ুতে অতীতে মাত্র দুবার এমন ফল হয়েছে যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা প্রথমে পায়নি, তবে দল ত্যাগ নির্দলদের দলে টেনে নিয়ে প্রতিবারই শেষ পর্যন্ত একটি দলেরই সরকার হয়েছে তামিলনাড়ুতে। 1952 সালে যখন কর্ণাটক, অন্ধ্র, কেরালার অনেকটা অংশ নিয়ে তামিলনাড়ুর নাম মাদ্রাজ প্রদেশ ছিল, আসন সংখ্যা 375 ছিল, তখনও একক গরিষ্ঠ দল না হয়েও দল ভাঙিয়ে শেষ পর্যন্ত কংগ্রেসের সরকার হয়েছিল। অর্থাৎ জোট সঙ্গী থাকলেও সরকারে একটি দলেরই সংখ্যাগরিষ্ঠতা। পালানিস্বামী কি তাই বলতে চাইছেন সেটাও স্পষ্ট নয়। বিজেপি নেতারা এখনো এই নিয়ে মুখ খোলেননি, তারা বরং মজা দেখছেন দূর থেকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত হলো বিজেপি চটে যেতে পারে এমন কথা পালানিস্বামী বলতে চাইছেন না, কারণ দক্ষিণ এবং পশ্চিম তামিলনাড়ুতে ডিএমকে এর সঙ্গে লড়তে হলে বিজেপিকে চাই এআইডিএমকে। নাম প্রকাশ না করার শর্তে এআইডিএমকে শীর্ষ নেতাদের যে বক্তব্য চেন্নাইয়ের বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তার মূল কথা হলো দলের নেতারা পালানিস্বামীকে বলছেন বিজেপির সঙ্গে ঘর করতে গিয়ে মহারাষ্ট্রের শিন্ডের শিবসেনা গুরুত্ব দ্রুত কমতে শুরু করেছে। বিহারের নীতিশের জেডিইউ এর সেই উজ্জ্বলতা আজ আর নেই। কর্ণাটকের জেডি টিম টিম করছে, তেমনি এআইডিএমকেরও হাল হবে। বিজেপির সঙ্গে গেলে দলটা শেষ হয়ে যাবে। তামিলনাড়ুতে ঘন ঘন সরকার পাল্টানোর ইতিহাস রয়েছে, ফলে সঙ্গত কারণেই এআইডিএমকে 2026-এ কোমর বেঁধে নামবে। যদিও পালানিস্বামীর এই ধরি মাছ না ছুঁই বিজেপি নীতি বাস্তবে কতটা কাজ করবে তা এখনই বলা কঠিন। কলকাতা টিভি। তামিলনাড়ুর পর এবার আসি মহারাষ্ট্রে। নিজেদের ইতিহাস নিয়ে মারাঠিদের গর্বের শেষ নেই। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ঘুম কেড়ে নিয়েছিলেন শিবাজি। এই ইতিহাস সম্ভবত মারাঠাদের হৃদয়ে কোনোদিনই ফিকে হবে না। একই সঙ্গে তাদের গর্ব নিজের ভাষা। কিন্তু এবার জোর ধাক্কা ঠিক সেখানেই। একসময় যে ভাষা নিয়ে গর্বের অন্ত ছিল না ভূমিপুত্র বাল ঠাকরের, হিন্দি প্রায় ব্রাত্য ছিল মারাঠা ভূমে, শিবসেনার রাস আলগা হতেই রাজনীতির মারপ্যাঁচে সেই হিন্দির বাড়বাড়ন্ত এখন মহারাষ্ট্রে। এমনকি দেবেন্দ্র ফডনবিসের মুখ্যমন্ত্রীত্বে স্কুলের পঠন পাঠনে হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক হওয়ায় বালা সাহেবের গর্ব কার্যত ফিকে হওয়ার মুখে। কি করবে মারাঠার হৃদয়? আবার একটা ভাষা আন্দোলন? সময়ই উত্তর দেবে তার। সেই বালা সাহেব নেই সেই মারাঠা অস্মিতাও। ছত্রপতি শিবাজির গৌরব গাঁথা ধরে রাখতে শিবসেনা নামে নতুন রাজনৈতিক দল গঠনের পরে মারাঠি ভাষা আবশ্যক করেছিলেন ভূমিপুত্র বাল ঠাকরে। তার মৃত্যুর পরেও সেই ট্র্যাডিশন বজায় রেখেছিল মহারাষ্ট্র। কিন্তু শিবসেনার একচ্ছত্র দবদবা হটিয়ে বিজেপি যেদিন রাজ্যের শাসনভার দখল করে তখন থেকেই হিন্দি ভাষা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয় এবং তারই ফলশ্রুতি স্কুলের প্রথম গ্রেড থেকে হিন্দি ভাষা আবশ্যক হয়েছে দেবেন্দ্র ফডনবিসের মুখ্যমন্ত্রীত্বে। ফডনবিসের যুক্তি, মারাঠি অগ্রাধিকার পেলেও গোটা ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনে হিন্দি শেখাটা জরুরি। মহারাষ্ট্র সরকারের হিন্দি প্রেমের বিরোধিতায় বালা সাহেবের ভাইপো তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধানের পাল্টা যুক্তি, হিন্দি কখনোই রাষ্ট্রভাষা হতে পারে না, আর 5টা আঞ্চলিক ভাষার মধ্যে একটা। রাজনীতির স্বার্থে ভাষা পরম্পরাকে বিসর্জন দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই বলে মনে করেন রাজের অভিযোগ, রাজ্যের ভাড়ার শূন্য, উন্নয়নমূলক কাজ চালানোর সামর্থ্য নেই, কাজ নেই যুব সম্প্রদায়ের। সেসব দিকে নজর না দিয়ে কেবল রাজনীতি করতে মারাঠা অস্মিতাকে কাঠগড়ায় তোলা হচ্ছে বলে মত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধানের। এই পরিস্থিতিতে মারাঠি অস্মিতা বাঁচাতে মহিলাদের বেশি করে সমর্থন চাইছে রাজের দল। কলকাতা টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারত ফার্স্ট নাকি আমেরিকা ফার্স্ট, এই প্রশ্ন তুলতেই পারে দুষ্টু লোক। কেন? তাহলে পুরনো কাসুন্দি আরেকবার ঘাঁটা যাক। ডোনাল্ড ট্রাম্প আমদানি শুল্ক থেকে অভিবাসন নীতি নিয়ে একের পর এক ঘোষণায় বিশ্ববাসীর ঘুম কেড়েছেন। কোনো দেশ পাল্টা জবাব দিয়ে শুল্ক চাপিয়েছে, কেউ সমালোচনা করেছে, কিন্তু ডিয়ার ফ্রেন্ডের বিরুদ্ধে স্পিকটি নট নরেন্দ্র মোদী।
মোদি কি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেছেন? না, মন কি বাতে তার এসব কথা মনেই পড়ে না। আর আজ তিনি ফলাও করে এক্সে পোস্ট করেছেন যে তিনি টেসলা ও স্পেসএক্সের প্রধান এলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের আলোচনায় প্রযুক্তি, উদ্ভাবনের নানা দিক, সম্ভাব্য সহযোগিতার প্রসঙ্গ উঠে এসেছে। ট্রাম্প যখন আমদানিতে বাড়তি ট্যারিফ বসালেন, ভারতীয় ছাত্রছাত্রী আর প্রযুক্তি কর্মীদের ভিসা আটকে দেওয়ার কথা বলছেন, তখন মোদি যেন মৌনী বাবা। অথচ মাস্ক ভারতের টেসলা কারখানা বানাতে চান, স্টারলিংক নিয়ে ব্যবসা ছড়াতে চান। মোদি যে এক পায়ে খাড়া। দেশীয় ব্যবসায়ীদের পেটের ভাত মেরেও এলন মাস্ককে সুবিধা দিতে সদা ব্যস্ত নরেন্দ্র দামোদর মোদি। শুরুর প্রশ্নটাই আবার ফিরে আসি, ভারত ফার্স্ট নাকি আমেরিকা ফার্স্ট? 18 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স চ্যানেলের একটি পোস্টে জানালেন তিনি টেসলা ও স্পেসএক্স প্রধান এলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের আলোচনায় প্রযুক্তি ও উদ্ভাবনের নানা দিক এবং সম্ভাব্য সহযোগিতার প্রসঙ্গ উঠে এসেছে। এই ফোন আলাপ তাদের ফেব্রুয়ারির ওয়াশিংটন ডিসির সাক্ষাতের পরবর্তী অধ্যায় বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই টেসলা ভারতে কারখানা স্থাপনের পরিকল্পনায় রয়েছে এবং স্টারলিংক নিয়ে রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেলের সঙ্গে চুক্তিও করেছে। মোদিজির পোস্ট দেখে মনে হয় মাস্ককে ভারতের ভবিষ্যৎ ঠিক করবেন। তবে এই প্রেক্ষাপটে একটি বিষয় বিশেষভাবে চোখে পড়ে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাগুলি। বিশেষ করে আমদানি শুল্ক এবং অভিবাসন নীতির কঠোরতা নিয়ে মোদি এখনো মুখ খোলেননি। ভারতীয় প্রযুক্তি কর্মী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে। মোদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিরুদ্ধে একটাও শব্দ উচ্চারণ করেছেন? ট্রাম্প যখন আমদানিতে বাড়তি ট্যারিফ বসালেন, ভারতীয় ছাত্রছাত্রী আর প্রযুক্তি কর্মীদের ভিসা আটকে দেওয়ার কথা বলছেন, তখন মোদি যেন মৌনব্রত নিয়েছেন। অথচ মাস্ক ভারতে টেসলা কারখানা বানাতে চান, স্টারলিংক নিয়ে ব্যবসা ছড়াতে চান। মোদি যে তৎক্ষণাৎ প্রস্তুত। এতটাই আগ্রহ যে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে মাস্কের সঙ্গে সাক্ষাৎকালে তার 3 সন্তানও মোদির আতিথেয়তা পেয়েছে। আর সেই মাস্কের কোম্পানি মার্চে ভারতে 13টা চাকরির বিজ্ঞাপন দিয়েছে। তবে কি মাস্কের টেসলা গাড়ি সহ নানা পণ্যে আরো ছাড় দিতে চলেছে কেন্দ্র? মাস্কের জন্য বাজার খুলে দিচ্ছেন, কিন্তু ট্রাম্পের নীতিতে যাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের নিয়ে একটাও কথা নেই। এলন মাস্কের সঙ্গে উষ্ণতা গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের নাগরিকদের স্বার্থে আরো কিছু স্পষ্ট বার্তা দেওয়া কি জরুরি নয়? কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।